কিন্তু তার প্রস্তাবে রাজি না হয় আমাকে ওএসডি করে রাখা হয়। এরপর 2 বছর ওএসডি থাকা অবস্থায় ক্যান্সার ইনস্টিটিউটে কর্মরত থেকে অতঃপর অবসর গ্রহণ করি। উপস্থিত সাংবাদিকবৃন্দ, এই ছিল পতিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে আমার সম্পর্ক। আমার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায়। আমি নামে গোপালগঞ্জের হলেও পতিত সরকারের থেকে কোনো সুযোগ সুবিধা গ্রহণ করি নাই। যদি সুযোগ গ্রহণ করতাম তাহলে আমাকে ওএসডি হওয়া লাগতো না। কিন্তু জুলাই আন্দোলনের পর একটি প্রতারক চক্র আমাকে টার্গেট করে, যার শুরু হয় 2024 সালের অক্টোবর থেকে। সে সময় বাংলাদেশ সরকারের একটি বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে চুক্তিভিত্তিক এসেনশিয়াল ড্রাগের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের জন্য আবেদন করি, যেখানে আমি আমার যাবতীয় কাগজপত্র, সার্টিফিকেট, অভিজ্ঞতার ডকুমেন্টস অনলাইন এবং সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের গ্রহণ শাখায় জমা দেই। এই দরখাস্ত জমা দেয় এবং এই দরখাস্তের কপি, রিসিপ্ট কপি আমার কাছে আছে। আপনারা যদি দেখতে চান দেখতে পাবেন। পরবর্তীতে সেখানে আমার চাকরির সুযোগ মেলেনি, কিন্তু একটি প্রতারক চক্র ওই কাগজপত্রগুলো অসাধু উপায়ে সংগ্রহ করে আমাকে প্রতারণার ফাঁদে ফেলে, যার মাধ্যমে আমি কয়েক লক্ষ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ি, প্রাণনাশের হুমকি পাই এবং আমার সম্মানহানি হয়। 2025 সালের 10 মার্চ বিকেলে আরিফুল ইসলাম, ইমদাদ, এইচ সিদ্দিকী মুক্তার, সবুজ, নাসির চৌধুরী, রায়হান কাউসার, আবুল কালাম সহ বেশ কয়েকজন আমার চেম্বারে আসেন। এ সময় তারা আমাকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার অনুরোধ করেন। তারা আমাকে বলেন, আপনি ইতিপূর্বে যেহেতু ওএসডি ছিলেন, তাই আপনাকে আমরা চাই ভালো কাজের সুযোগ নিয়ে দিতে। এছাড়া আপনি এসেনশিয়াল ড্রাগের যে পজিশনের জন্য আবেদন করেছেন তার থেকেও ভালো পজিশনে আমরা বসিয়ে দিব। পরবর্তীতে আরিফুল ইসলামের মাধ্যমে জাদু মিয়া নামের একজন আসেন, যিনি নিজেকে সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা পরিচয় দেন। জাদু মিয়া আমাকে বলেন, আপনাকে আমি সরকারের উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা সহকারী বানিয়ে দিব, কিন্তু এখানে কিছু খরচের বিষয় আছে, আমাদের খরচাপাতি দিতে হবে। আমি তাদেরকে জানাই আমার কাছে কোনো ক্যাশ ক্যাপিটাল নাই। ওই সময় তারা আমাকে বলেন, ক্যাশ না থাকলে আমি যেন আমার ব্যাংকের চেকের স্বাক্ষর করে দিই, কিন্তু আমি জানাই আমার ব্যাংকেও টাকা নেই। তখন তারা অস্ত্র দেখিয়ে তাদের মধ্যে 2 জন আমার চেয়ারের পেছনে দাঁড়িয়ে বলেন, আপনি বিপদে পড়বেন, এখানে মব সৃষ্টি হবে, আপনার বাড়ি কিন্তু গোপালগঞ্জ, সমন্বয়কদের দিয়ে আপনাকে গণপিটুনি দেওয়া হবে। এসব কথা বলে জোরপূর্বক 12টি চেকের পাতা স্বাক্ষর করিয়ে নেয় জাদু মিয়া ও তার দল। এ সময় ভয়ে ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়ি আমি। ফলে চেকগুলোতে তারা তাদের মতো করে টাকার অঙ্ক বসিয়ে নেয়। চেকগুলোর স্বাক্ষরেও একটির সঙ্গে অন্যটির তেমন মিল নেই। এছাড়া কোনো কোনো চেকে টাকার পরিমাণ কথা এবং অঙ্কে মিল নেই। একটা ফেরত চেক পেয়েছি আমি জাদু মিয়ার কাছ থেকে, ওটা আমার কাছে আছে, আপনারা দেখতে পারেন। এসব ঘটনার 1 সপ্তাহ পর জাদু মিয়া ও তার দল আবারও আমার কাছে এসে মবের ভয় দেখায়, বলে আপনি এসব কথা কাউকে বলবেন না, বললে আপনি নিজেই বিপদে পড়বেন। আমি যেন পুলিশের কাছে না যাই, কারণ থানা পুলিশ সবই তাদের, তাই তাদের কথা না মানলে আমাকে সমন্বয়ক দিয়ে মবের মধ্যে ফেলে দিবে। শেষে তারা বলে, আমাদেরকে কিছু খরচের টাকা দিলে আপনার চেক ফেরত দিব। তখন তারা 15 লাখ টাকা দাবি করে। আমি এত টাকার ব্যবস্থা করতে পারবো না বললে তখন আমাকে প্রাণনাশের হুমকি দেয়। শেষে আমি
আত্মীয় স্বজনদের থেকে ধার নিয়ে জাদু মিয়া এবং তার গ্রুপটিকে বিভিন্ন সময়ে 15 লাখ টাকার বেশি প্রদান করি। পরে জাদু মিয়া আমাকে একটি চেক ফেরত দেয়। এই 15 লাখ টাকা দেওয়ার পর একটা চেক ফেরত দেয়, সেই চেকটা আমার কাছে আছে, আপনারা দেখতে পারেন। পরবর্তীতে দেশের একটি বেসরকারি টেলিভিশন আমার এই ঘটনা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে। ওই টেলিভিশন সাংবাদিকের মাধ্যমে জানতে পারলাম চেকগুলোতে তারা 200 কোটি টাকা বা তারও বেশি পরিমাণ লিখে নিয়েছে। অতীতে জাদু মিয়া চেকগুলোকে সাংবাদিকদের দিবেন বলেও আমাকে হুমকি দিয়েছে, বিনিময়ে 50 লাখ টাকা দাবি করে। আমি টাকা দিতে রাজি না হলে চেকগুলো দিয়ে সংবাদ প্রচার করার কথা বলে। এর কিছুদিন পর থেকে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা আমাকে একের পর এক কল দিতে থাকেন। এতে আমি আরও আতঙ্কিত হতে থাকি। সবশেষে গত 24/8 তারিখে আমি বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করি, সেটার কপি আছে আমার কাছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি আমার সঙ্গে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। আমি একজন নির্ভেজাল বয়স্ক মানুষ, আমার বয়স 70-এর উপরে। আমার সরকারি চাকরি এবং ব্যক্তিগত জীবনে কোনো খারাপ রেকর্ড নেই। আমি এসবের প্রতিকার চাই, তাই আজ আপনাদের দ্বারস্থ হয়েছি। আশা করি আপনাদের সহযোগিতা পাব। ধন্যবাদ সবাইকে। না, প্রথমে জিডি করতে পারি নাই, ববের ভয় দেখা গেছে এসে। বললাম আমি 15 দিন পরে তারা জিডি মবের ভয় দেখায়। আর সংবাদ সম্মেলন করলাম এই কারণে যে যেহেতু বাংলাদেশের একটা প্রখ্যাত একটা টিভি চ্যানেল এই বিষয়ে একটা রিপোর্ট করেছে, যেখানে তারা সেই চেকগুলো দেখিয়েছে যে 200 কোটি টাকার উপরে আমি দিয়েছি। এটা কিন্তু আমার দেওয়া কোনোটা আমাকে দিয়ে লেখাইছে 2-1টা, তারপরে তারাই লিখে নিয়েছে কিছু কিছু অঙ্কটা। না, ওই যে আমি বললাম যে আমি এত ভীত এবং সন্তুষ্ট ছিলাম যে আমি ঠিকমতো সিগনেচারও করতে পারি নাই। তারপরে এখানে যে চেকটি আছে আমাকে ফেরত দিয়েছে জাদু মিয়া, এই চেকের পেছনেও সিকিউরিটি লেখা নাই, লিখতে হয়তো আমি ভুলে গেছিলাম, বা এতই ভীত এবং আমি সন্তুষ্ট ছিলাম যে এর পেছনে সিকিউরিটি লিখতে আমি ভুলে গেছি। এই যে চেকটা, এবং কথায় লেখা আছে, এখানে ওয়ার্ডে লেখা আছে 10 crore টাকা অনলি, আর ফিগারে লেখা আছে 50 কোটি টাকা। তো কোথায় 10 কোটি টাকা, কোথায় 50 কোটি? এইগুলো সব হয় তারা নিজেরা লিখে নিয়েছে গড়বড় করে, অথবা আমি এতই ভীত সন্তুষ্ট এবং কাঁপতেছিলাম যে তখন আমার মাথা ঠিক ছিল না, কি লিখছি না লিখছি, দিয়ে দিচ্ছি, নিয়ে তারা চলে গেছে। আমি আসলে আপনাদের কাছে দুঃখিত, ক্ষমা চাচ্ছি যে আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত, আমি অসুস্থ, আমার বয়স হয়েছে এবং ডায়াবেটিস আছে। আমি সকালে ইনসুলিন নেই, সেটা নিতেও ভুলে গেছি আজকে। হ্যাঁ, না, কোন নির্দিষ্ট উপদেষ্টা, অনেক উপদেষ্টা আছে, কার বানাবে সেটা ওনরা জানতেন, আমি তো জানতাম না। আমাকে সেরকম কথা বলে নাই নির্দিষ্ট। জি, জাদু মিয়া।
আপনার লিখিত বক্তব্য অনুযায়ী জাদু মিয়া যখন সেই আপনাকে বলে যে আপনাকে একজন উপদেষ্টা সহকারী বানিয়ে দিয়েছে, বিষয়টি আসলে এতটা সংক্ষিপ্ত না, বিষয়টি বিস্তারিতভাবে যদি বলতেন, এবং আপনি কি ওই উপদেষ্টার সহকারী হতে চেয়েছিলেন কি? না, আমি উপদেষ্টা হতে চাইনি। আমি আসলে আমি আপনার এখানে লেখা উপদেষ্টার সহকারী, হ্যাঁ, উপদেষ্টা সহকারী, প্রধান উপদেষ্টা সহকারী। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদেরকে। আমি একটু শারীরিকভাবে অসুস্থ। আমি যা এর মধ্যে লেখা আছে সব প্রেস রিলিজে, আপনারা দয়া করে একটু দেখে নিন এবং আপনাদের সহানুভূতি কামনা করি। আমি যেন এই বৃদ্ধ বয়সে এখন আমি ক্যান্সার রোগী চিকিৎসা করি, আমার মাথা যদি ঠান্ডা না থাকে, যদি সুস্থ না থাকতে পারি, তাহলে আমি এই গরিব ক্যান্সার রোগীদের কী করে চিকিৎসা করব বলেন? টিউমার ক্যান্সার খুব জটিল রোগ, অনেক চিন্তা ভাবনা করে চিকিৎসা দিতে হয়। আমি একটা রোগীকে 5 থেকে 10 মিনিট পর্যন্ত দেখি, এই যে দেখি যে ঠান্ডা মাথায়, এটা যদি আমার ডিস্টার্ব থাকে, আমার মাথাটা ঠান্ডা না থাকে, আমি যদি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি, তাহলে আমি কিভাবে এই চিকিৎসাগুলো দেব? আমি জীবনে 1 কোটি টাকা হাতে করে দেখি নাই, আর এখানে 200 কোটি টাকা লেখা দেখে তো আমি তো একেবারে মানে পাগলের মতো হয়ে গেছে। এটা কিভাবে ঘটলো? আমি কোনোদিন 1 কোটি টাকা হাতে করে দেখি নাই। আমি যখন রিটায়ারমেন্ট নেই, তখন লামসাম হিসেবে আমাকে হয়তো 70-75 লাখ টাকা দিয়েছিল, কারণ আমি সরকারের থার্ড গ্রেড থেকে আমি রিটায়ারমেন্ট নেই জয়েন্ট সেক্রেটারি লেভেলে। তো সেখানে আমাকে লাম গ্র্যান্ট হিসেবে 70-75 লাখ টাকা দেয়। তারপরে পেনশনের অর্ধেক দেয়, তাতেও প্রায় 70-75 লাখ টাকার মতো দেয় ব্যাংকের মাধ্যমে। তো এগুলো টাকা ওই ব্যাংকের মাধ্যমে এইভাবে, এছাড়া তো আমি হাতে করে কোনোদিন 1 কোটি টাকাও কোনোদিন হাতে করে, এসব টাকা বিভিন্নভাবে খরচ হয়ে গেছে। আমার সংসার আছে, আমার ছেলে আমেরিকা লেখাপড়া করছে, সে এখন আমেরিকা আছে, সে চাকরি করতেছে ভালো, আলহামদুলিল্লাহ, পিএইচডি করছে। তো এইসব টাকাগুলো তো ওইভাবে খরচ হয়ে গেছে, আমি একদম নিঃশেষ হয়ে গেছি। এরপরে আমি এখানে আসে না কথাটা, তারপরে আপনাদের জ্ঞাতার্থে বলি যে আমার 9% জমি ছিল বাড়িতে। আমি গত অক্টোবর মাসে 6% বিক্রি করে এনে আমার ওয়াইফের অপারেশন করাই, আর 3% এই বছরের ফেব্রুয়ারি মাসে বিক্রি করি আমি টাকার অভাবে। কারণ সবসময় প্র্যাকটিস একরকম থাকে না। আপনারা জানেন, গত জুলাই আগস্টে কয়েক মাস যাবৎ ভালো প্র্যাকটিস ছিল না। আমি টাকার খুব ক্রাইসিসে পড়ছিলাম, তখন আমি জমি বিক্রি করতে বাধ্য হই। যদি আপনারা এটা দলিল দেখতে চান, আমি বাড়ির থেকে দলিল এনে দেখা যাব। ধন্যবাদ আপনাদেরকে।